সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব হচ্ছে ঋতুবর্ণন কবিতা। তো এটি লিখেছেন হচ্ছে কবি আলাওল। কবি আলাওল তিনি 17 শতকের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি ছিলেন। আনুমানিক 1607 খ্রিস্টাব্দের ফতেহাবাদ পরগনা, যেটা বর্তমানে তোমার ফরিদপুর জেলায় অবস্থিত, সেই জেলার জালালপুরে তিনি জন্মগ্রহণ করেন। তার বয়স তরুণ বয়সে জলপথে চট্টগ্রাম যাওয়ার সময় তার পিতা ও তিনি পর্তুগিজ জলদস্যুদের কবলে পড়েন। এই আক্রমণে তার পিতা নিহত হন। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ জন্য। তিনি ভাগ্যক্রমে বেঁচে আরাকানে উপস্থিত হন। সেখানে প্রথমে আরাকান রাজার সেনাদলে কাজ পান তিনি। ক্রমে রাজদরবারের প্রধান আমত্ত মাগন ঠাকুরের কৃপাদৃষ্টি লাভ করেন তিনি সেখানে। তারপরে সভাসদভুক্ত হন। তারই পৃষ্ঠপোষকতায়, মানে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় কাব্য প্রতিভা ও বিদ্যাবুদ্ধির গুণে আলাওয়াল পদ্মাবতী যে কাব্য ছিল সেটা তিনি রচনা করেন হচ্ছে মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায়। রাজসভার শিক্ষিত পদস্থ ব্যক্তিদের সহচর্য থেকে তিনি কাব্যচর্চা করেছেন। তার রচনায় নাগরিক চেতনা ও রুচির ছাপ সুস্পষ্ট। সংস্কৃত, আরবি, ফার্সি সহ বিভিন্ন ভাষায় ব্যুৎপন্ন আলাওয়াল অসামান্য পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। শিল্পকুশল এই কবির অনন্য রচনার মধ্যে রয়েছে কাব্য যেগুলো রয়েছে সয়ফুল মুলক, বদিউজ্জামাল, হপ্তপয়কর, সিকন্দরনামা। আর কবি আলাওয়ালের যে নীতি কবিতা সেটা হচ্ছে তোহফা। এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা লাইন, তোহফা। এখানে হবে মাঝে একটা রয়েছে, ঠিক আছে। তোহফা। সঙ্গীত বিষয়ক কাব্য যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে রাগতালনামা। তারপর হচ্ছে আলাওয়াল 1680 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। 1607 খ্রিস্টাব্দে তার জন্ম, আর 1680 খ্রিস্টাব্দে এই লোক মৃত্যুবরণ করেন। তো প্রথমেই রয়েছে মূল পাঠে আমরা এখন যাই। প্রথমে বসন্ত ঋতু, নবীন পল্লব। মানে প্রথমে যে ঋতুবর্ণন রয়েছে এখানে প্রথমেই বসন্ত ঋতুর কথা বলা হয়েছে, যে বসন্ত ঋতুতে নবীন পল্লব মানে গাছে গাছে নতুন নতুন, নবীন মানে হচ্ছে নতুন, পল্লব মানে পাতা, গাছে গাছে নতুন পাতা জন্মায়। তারপরে দেখতে পাচ্ছ যে দুই পক্ষে আগে পাছে মধ্যে সুমাধব, অর্থাৎ দুই পক্ষ হচ্ছে এখানে, এক পক্ষ তোমার বলা হয়েছে এখানে গ্রীষ্মকাল এবং পরে হচ্ছে শীত, এই দুইয়ের মাঝখানে হচ্ছে তোমার সুমাধব মানে হচ্ছে উত্তম বসন্তকাল, ঠিক আছে। শব্দ অর্থ আসতে পারে সুমাধব অর্থ কি উত্তম বসন্তকাল। তাহলে এই বসন্তকালের আগে হচ্ছে তোমার গ্রীষ্মকাল এবং পরে হচ্ছে শীতকাল, এই দুইয়ের মাঝখানে হচ্ছে তোমার বসন্তকাল। এটা বলা হয়েছে যে বসন্তকালের আগে দুইটা পক্ষ আছে, দুই পক্ষের মাঝখানে হচ্ছে বসন্তকাল। তারপরে মলয়া সমীর হইলে কামের পদাতি, মানে বলা হয়েছে এখানে তোমার যে মলয়া সমীর দক্ষিণে বাতাস, কামের পদাতি মানে হচ্ছে তোমার প্রেমের দেবতা যিনি রয়েছেন তাকে বলা হয় প্রেমের বার্তাবাহক। তাহলে দক্ষিণে বাতাস প্রেমের বার্তা বই নিয়ে আসে। মুকুলিত কইল তবে বৃক্ষ বনস্পতি, অর্থাৎ বৃক্ষ বনস্পতি হচ্ছে এই যে সকল গাছে তোমার ফল ধরে কিন্তু ফুল হয় না, যেমন বট গাছ, এগুলা এই জাতীয় গাছগুলো। তো এই জাতীয় গাছগুলোতেও বসন্তকালে মুকুল হয়, ঠিক আছে। এমন গাছ যে সকল গাছে ফল হয় না, শুধু ফুল হয় না, শুধু ফল হয়, এই সকল গাছেও তোমার বসন্তকালে ফুল ধরে। কুসুমিত কিংশুক সঘন বল লাল, তো কিংশুক অর্থ হচ্ছে তোমার পলাশ ফুল। তো এই সময় পলাশ ফুল ফোটে, এবং পলাশ ফুল ফোটার কারণে পুরো বন লাল হয়ে যায় একেবারে, ঠিক আছে। কিংশুক মানে হচ্ছে পলাশ ফুল। তারপরে পুষ্পিত সুরঙ্গ মল্লী লবঙ্গ গুলাল, মল্লী মানে হচ্ছে তোমার বেলি ফুল, আর সুরঙ্গ মানে হচ্ছে সুন্দর রঙের, ঠিক আছে। তাহলে পুষ্পিত সুন্দর রঙের বেলি ফুল এবং লবঙ্গ তো চিনোই তোমরা, এক জাতীয় মশলা, এই লবঙ্গগুলো ফুটে, আর এই ফোটার কারণে মনে হয় যেন বনের ভিতরে কেউ আবির মাখিয়ে দিয়েছে, রঙের মানে একটা রঙের আবির মাখিয়ে দিয়েছে কেউ, মানে তোমার লাল হয়ে যায় পুরো বন, একেবারে আগুনের মতো দেখা যায়। দূর থেকে তাকালে মনে হয় যে এই ফুলের কারণে বনে কেউ আবির মাখিয়ে দিয়েছে, লাল কালার এরকম। তারপরে ভ্রমরের ঝঙ্কার কোকির কলরব, ভ্রমর বলতে হচ্ছে তোমার যে এই সময় ভ্রমরের ঝঙ্কার শোনা যায়, এই যে এগুলো মৌমাছির জাতীয় এক প্রকার আর কি ভ্রমর। কীভাবে মানে একটু যদি তোমাদেরকে আমি দেখাই, এই যে দেখতে পাচ্ছ এটা হলো একটা ভ্রমর, ঠিক আছে। এই যে এরকম এই জাতীয়গুলো যেগুলো আছে এগুলো এটাকে বলা হয় এই যে ভ্রমর, ঠিক আছে। তো এখানে এই ভ্রমরের কথাই বলা হয়েছে যে ভ্রমরের ঝঙ্কার কোকির কলরব, যে এই সময় কুকিলের এবং ভ্রমরের ঝঙ্কার শোনা যায়, কুকিলের কলরব, কুকিলের কুহু কুহু ডাক শোনা যায় এই বসন্তকালে। সুনীতি যুবক মনে জাগে অনুভব, তো এই যে কুকিলের এবং তোমার ভ্রমরের যে গুঞ্জন, যে ডাকাডাকি শব্দ শোনে, এই শব্দ শোনার কারণে যুবকদের মনে তোমার একটা আলাদা প্রেমের অনুভব জাগে, ঠিক আছে। নানা পুষ্পমালা গলে বড় হরষিত,
বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত। তো এই সময় নানা পুষ্প, নানা ফুলের, পুষ্প মানে হচ্ছে ফুল, তো নানা রকমের পুষ্পের মালা এই সময় গলে মানে গলা বড় হর্ষিত আনন্দের সহিত এই সময় যারা যুবক যুবতী রয়েছে তারা এই সময় বিভিন্ন ফুলের মালা তারা গলায় পরিধান করে, বিশেষ করে মেয়েরা, যুবতীরা। বিচিত্র বসন অঙ্গে চন্দন চর্চিত, এই বসন্তকালে বিভিন্ন রকমের নানা রকমের সুন্দর, নানান রকমের মানে নানান রঙের কালারের পোশাক এই সময় মানুষ তারা পরিধান করে থাকে। তাহলে একটু আসো আমরা সংক্ষেপে যদি বলি বসন্তে কী কী রয়েছে। বসন্ত আসলে নতুন পাতা ধরে গাছে গাছে, এবং তোমার এই সময় দক্ষিণা বাতাস বয়ে যায়, যেমন এমন মনে হয় যেন যে প্রেমের বার্তা দিয়ে নিয়ে যাচ্ছে বাতাস, এরকম প্রেমের বার্তা দেয় বাতাস। তারপরে হচ্ছে তোমার এই সময় এমন এই সকল যে সকল গাছে ফুল টুল ধরে না ওই সকল গাছও মুকুল ধরে ওই সময় বসন্তকালে। তারপরে এই সময় তোমার পলাশ ফুল ফুটে, পলাশ ফুল ফোটার কারণে পুরো বন লাল হয়ে যায়। এই সময় বেলি সুন্দর সুন্দর রঙের বেলি ফুল ফোটে এবং লবঙ্গ ফুল ফোটে, এগুলো ফোটার কারণে মনে হয় বন একেবারে কেউ আগুন লাগিয়ে দিয়েছে এরকম মনে হয়, মানে সৌন্দর্য একেবারে। তারপরে তোমার এই সময় ভ্রমরের ঝঙ্কার শোনা যায়, কোকিলের কুহু কুহু ডাক শোনা যায়। তারপরে তোমার এই সময় নানা রকমের ফুলের মালা মেয়েরা বিশেষ করে গলায় পরিধান করে। তারপরে বিভিন্ন রকমের পোশাক এই সময় পরিধান করে থাকে মানুষরা। তো এরপরে আসো তোমার এইটুকু হলো তোমার বসন্তকাল সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে আসো নিদাগ সময়ে অতি প্রচণ্ড তপন। নিদাগ মানে হচ্ছে তোমার গ্রীষ্মকাল। নিদাগ মানে কি? গ্রীষ্মকাল, এটা বলা হয় এখানে এই শব্দের অর্থ হচ্ছে গ্রীষ্মকাল। তো নিদাগ সময় মানে গ্রীষ্মকালে অতি প্রচণ্ড তপন, অনেক তাপ থাকে রৌদ্রের, রৌদ্র ত্রাসে ছায়া চরণে শরণ। এই সময় রৌদ্রে এত তাপ থাকে যে ছায়া মনে হয় পায়ের নিচে গিয়ে লুকোয়। এই যে চরণ মানে হচ্ছে পা, শরণ মানে হচ্ছে আশ্রয় নেয়। তাহলে এই রৌদ্রের তাপে মনে হয় যে ছায়াই দেখা যায় না, এক কথায় পায়ের নিচে যদি কিছু থাকে সেটা যেরকম দেখা যায় না, তো এরকমভাবে রৌদ্রের তাপে কোনো ছায়া মানুষ খুঁজে পায় না। এত রৌদ্রের তাপে মানুষ এখানে বলা হয়েছে যে রৌদ্রের তাপের যে প্রখরতা এটা বোঝানো হয়েছে, যে এই সময় মানুষ ছায়া খুঁজে পায় না, আশ্রয় নেওয়ার জন্য যে একটু আশ্রয় নিবে ছায়া একটা গাছের নিচে, সেরকম ছায়া খুঁজে পাওয়া যায় না। তারপরে চন্দন চম্পক মাল্য মলয়া পবন, এই সময় তোমার চন্দন যে ফুলের যে মালা, সে মালা পাওয়া যায়। এবং মলয়া পবন মানে হচ্ছে দক্ষিণে বাতাস, দক্ষিণে বাতাসের যে তোমার চন্দন চম্পক যে চম্পা ফুল রয়েছে সেই চম্পা ফুলের ঘ্রাণও ভেসে আসে। এবং এই যে ঘ্রাণ, এই ঘ্রাণের সুরে বা এই যে ফুলের মালার কারণে, এই যে ফুলের যে মালার ঘ্রাণ, এগুলোর কারণে যারা স্বামী স্ত্রী রয়েছে তাদের মধ্যে প্রেম জাগে, প্রেম অনুভব হয়। তাহলে এইটুকু গেল হচ্ছে তোমার গ্রীষ্মকাল। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার গ্রীষ্মকাল। তারপরে দেখো পাবন সময় ঘন ঘন গরজিত। আচ্ছা, আমরা একটু গ্রীষ্মকাল সম্পর্কে যদি সংক্ষেপে বলি, যে গ্রীষ্মকালে অনেক প্রচণ্ড তাপ থাকে, এমন রোদ থাকে যে কোনো ছায়া খুঁজে পাওয়া যায় না এই সময়। তারপরে তোমার বিভিন্ন চম্পা ফুলের মালা পাওয়া যায় এবং দক্ষিণে বাতাস থাকে, আর এগুলোর কারণে দম্পতি স্বামী স্ত্রীর মাঝে প্রেমের ভাব জাগে। তারপরে দেখো পাবন সময় ঘন ঘন গরজিত। পাবন মানে হচ্ছে বর্ষা, ঠিক আছে, পাবন মানে কি? বর্ষাকাল। তো বর্ষার সময় মেঘ ঘন ঘন ডাকে, ঘন ঘন গরজিত মানে কি? মেঘ গর্জন করে ঘন ঘন কিছুক্ষণ পর পর। নির্ভয়ে বরিশে জল চৌদিকে পূরিত। এই সময় মানে কোনো রকম ভয় ছাড়া একেবারে সারাদিন জল পড়তে থাকে, বৃষ্টি পড়তে থাকে, এবং এই বৃষ্টির কারণে চারদিকে ভরে যায়। তারপরে ঘোর শব্দে কৈলাস মল্লার রাগ গায়ে, এবং এই বৃষ্টির সাউন্ড মনে হয় যেন এই কৈলাস মানে হচ্ছে তোমার যে হিমালয় পর্বতের একটা অংশ, এই অংশ বিশেষকে বলা হয় কৈলাস। এমন বৃষ্টির সাউন্ড এই কৈলাসে যখন পড়ে, এই যে তোমার যে পাহাড়ের যে একটা অংশ, এই অংশে যখন বৃষ্টিগুলো পড়ে তখন মনে হয় এই যে মল্লার রাগ মানে এক প্রকার গানের সাউন্ড, রাতের দ্বীপ পড়ে যে গানটা গাওয়া হয় সেটাকে বলা হয় মল্লার রাগ। তো ওই যে বৃষ্টির সাউন্ডগুলো মনে হয় যেন গানের মতো বাজে আর কি। দাদরি শিখিনি রব অতি মন ভাই। দাদরি মানে হচ্ছে মাদি ব্যাঙের একটা প্রকার, আর শিখিনি মানে হচ্ছে তোমার ময়ূরী। এটা শব্দার্থে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে যে মাদি ব্যাঙ এবং ময়ূরীর রব। এই সময় মাদি ব্যাঙ এবং ময়ূরী এরাও ডাকাডাকি করে, মানে আওয়াজ করে বিভিন্ন রকমের, তাদের মানে মুখ দিয়ে ডাকাডাকি করে। অতি মন ভাই, এবং এদের মনেও, ব্যাঙের মনেও ওই সময় প্রেম ভাব জাগে। শুধু যে মানুষের মনে প্রকৃতির সাথে সম্পর্কিত এরকম না, যারা অন্য সকল যারা প্রাণী রয়েছে, যে সকল প্রাণীগুলো রয়েছে ওগুলোও কিন্তু প্রকৃতির সাথে সম্পর্কিত। তো এদের বর্ষাকালে দেখবা ব্যাঙ কিন্তু এক প্রকার ডাকাডাকি করে, যে পানিতে যখন বৃষ্টি হয় দেখবা ঘ্যাগর ঘ্যাগর করে ব্যাঙ ডাকে। তারপরে কিটকুল রব পুনি ঝঙ্কারে ঝঙ্কারে।
এই সময় নানা রকমের যে কীটকুলা আছে, কীট পতঙ্গ রয়েছে, যে পোকা টোকা রয়েছে, এগুলো তোমার কি করে মানে এরাও ডাকাডাকি করে, তার মানে ডাকাডাকি করে ঝংকারে, মানে ঝংকারে ডাকাডাকি করে। ঝিঝি পোকা যেগুলো রয়েছে, আরও নানা রকমের দেখবা পোকামাকড় এই সময় বিভিন্ন রকমের সাউন্ড তারা আওয়াজ করে থাকে। শুনিতে যুবক চিত্ত হরষিত ডরে। তো এই যে আওয়াজ, এই কীটপতঙ্গ, ব্যাঙ, ময়ূরের যে আওয়াজ, ডাকাডাকি, এগুলো শোনার কারণে যুবকদের মনে আনন্দও আসে, আবার ভয়ও পায়। হরষিত মানে আনন্দিত হয়, আবার ডরে মানে তো বুঝোই যে ভয় পায়। ঠিক আছে? তো এখন দেখো, এটা হচ্ছে তোমার গেল হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে কি হয়? বর্ষাকালে হয় হচ্ছে তোমার যে এই সময় সারাদিন মানে ঘন ঘন মেঘ ডাকে এবং এমন বৃষ্টি হয় যে চারপাশে ভরে যায় পানিতে, এবং ঘোর শব্দে মানে বৃষ্টির আওয়াজটা মনে হয় যেন গানের মতো বাজছে। এবং ব্যাঙ, ময়ূরী, আরও যে কীটপতঙ্গগুলো রয়েছে এই সময় ডাকাডাকি করে, এবং এই যে ডাকাডাকির আওয়াজ শুনে যুবকদের মনে তোমার প্রেম মানে আনন্দিত হয় এবং ভয়ও পায়। যখন দেখবা রাতে যখন ব্যাঙ ডাকে তখন কিন্তু একটা ভয় কেমন একটা ভয় আতঙ্ক লাগে। আবার যখন ঝিঝি পোকা একটা ঝিম করে আওয়াজ করে তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি কাজ করে মনের ভিতরে। তারপরে দেখো, এখন চলে আসছে শরৎকালে। আইল শারদ ঋতু নির্মল আকাশে। শারদ মানে হচ্ছে শরৎকাল। ঠিক আছে? শরৎকাল আসলো, মানে শরৎকাল আসলে শরৎ ঋতু আসলে নির্মল আকাশ একেবারে নির্মল স্বচ্ছ হয়ে যায়। তারপরে বলা হয়েছে দোলায় চামার কেশ কুসুম বিকাশে। চামার কেশ মানে হচ্ছে তোমার গরুর যে লেজ, সেই গরুর লেজের মতো আর কি। দোলায় মানে দোলে, কুসুম বিকাশে। এই সময় মানে এই যে তোমার শরৎকালে বিশেষ করে দেখবা যে তোমার কাশফুল এগুলো ফোটে। হ্যাঁ, ওই যে কাশফুল, বনের ভিতরে কাশফুলগুলো ফোটে, আর এগুলো কি করে গরুর লেজের মতো করে দোলে। বাতাসে কুসুম মানে বাতাসে যখন বাতাস হয় মানে মৃদু বাতাস, তখন এইগুলো যে গরুর লেজের মতো করে নাড়াচাড়া করে। নবীন খঞ্চনে দেখি বড় হই কৌতুক। এই সময় এক প্রকার পাখি, নবীন খঞ্চন এক প্রকার দুষ্ট প্রকৃতির পাখি, এরা বড়ই আনন্দিত হয়ে যায় আর কি, নাচানাচি করে আনন্দে। উপচিত যামিনী দম্পতি মনে সুখ। তো যখন রাত জাগে, যামিনী মানে হচ্ছে রাত, উপচিত মানে উপস্থিত, যখন রাত উপস্থিত হয় মানে রাত আসে, তখন যারা স্বামী স্ত্রী রয়েছে তাদের মাঝে এই শরৎকালে তাদের মনে একটা আলাদা অন্যরকম অনুভূতি কাজ করে, সুখের অনুভূতি কাজ করে, ভালোবাসার অনুভূতি কাজ করে। তো এইটুকু গেল হচ্ছে তোমার শরৎকাল। ঠিক আছে? তো শরৎকালে কী হয় একটু সংক্ষেপে যদি বলি, এই সময় আকাশটা নির্মল স্বচ্ছ থাকে। তারপরে তোমার এই সময় যে কাশফুল রয়েছে বনে, এগুলো গরুর নেজের মতো করে নাড়াচাড়া করে, বাতাসে দোলে। তারপরে তোমার এই সময় এক প্রকার পাখি রয়েছে, খঞ্চন পাখি, এগুলো তারা আনন্দ করে, বিভিন্ন রকমের নাচানাচি করে। তারপর রাত যখন হয় তখন স্বামী স্ত্রীর মাঝে সুখ অনুভব হয় আর কি। তারপরে দেখো, প্রবেশে হেমন্ত ঋতু শীত অতি যায়। তো যখন হেমন্ত ঋতু আসে তখন শীত হালকা হালকা দেখা যায়। যখন হেমন্ত ঋতু আসে তখন শীত একটু অনুভব হয়। তো শীত হালকা হালকা প্রবেশ করে হেমন্ত ঋতুতে অনুভব হয়। তারপরে পুষ্পতুল্য তাম্বুল অধিক সুখ হয়, এবং এই সময় এক প্রকার পান মানে তাম্বুল মানে হচ্ছে পান পাতা, পান পাওয়া যায়। এই পানগুলো খেতে অনেক সুখ হয়, মানে খেতে অনেক ভালো লাগে। এটা গেল হচ্ছে তোমার হেমন্ত। মাত্র 2 লাইন বলা হয়েছে হেমন্তর বিষয়ে। তারপর দেখো, শীতের তরা শিরবি তরিত লুকায়। শীত মানেই তো বুঝোই যে শীতের তরাসে মানে হচ্ছে ভয়, শীতের তরাসে, রবি মানে সূর্য, তুরিতে লুকায় মানে তাড়াতাড়ি লুকায়, মানে শীতের ভয়ে সূর্য তাড়াতাড়ি লুকায়, মানে তাড়াতাড়ি ডুবে যায়। লুকায় মানে হচ্ছে তাড়াতাড়ি ডুবে যায়। শীতের সময় দিন ছোট হয় আর রাত কিন্তু বড় হয়। তো এই জন্য বলা হয় যে শীতের সময় সূর্য তাড়াতাড়ি অস্তমিত হয়। অতি দীর্ঘ সুখ নিশি পলকে পোহায়। তো এত যে অনেক বড় রাত, এত সময় ধরে শীতের সময় যে এত বড় রাত, তো এটা যখন ঘুমায় মানুষ এই যে গরম গরম কাঁথা কাপড় গায়ে দিয়ে, তখন মনে হয় যে এই যে ঘুমালাম উঠলাম, তো মনে হয় এক পলকে রাতটা কেটে গেছে, মানে একেবারে দ্রুত সময় চলে যায় রাতে ঘুমালে, এটা বলা হয়েছে। পুষ্পসজ্জা ভেদ ভরি বিচিত্র বসন। এই সময় মানুষ
যে ফুলের বিভিন্ন রকমের সাজে বসন্তের সময়, এবং বিচিত্র রকমের বিভিন্ন রকমের রঙের বিভিন্ন কালারের যে পোশাক পরিধান করে তারা, এই পোশাকগুলো ভুলে যায় মানুষ তখন। এই পোশাকগুলো ভুলে উড়ে উড়ে এক হইল শীত নিবারণ করার জন্য মানুষ এ সময় একটার উপরে আরেকটার উপরে আরেকটা এরকম গরম গরম পোশাক পরিধান করে। তখন আর মানুষ এরকম বিভিন্ন রকমের নানান রকমের যে ফুল দিয়ে সাজে, ফুল দিয়ে পোশাক তৈরি, বিভিন্ন রকমের পোশাক, নানান রকমের পোশাক এগুলো আর পরিধান করে না শীতে। কাফুর কস্তুরী চুয়া যাবক সৌরভ। কাফুর মানে হচ্ছে এক প্রকার তোমার সুগন্ধি দ্রব্য, আর কস্তুরী মানে হচ্ছে মৃগনাভি, হরিণের যে মানে নাভি রয়েছে সেই নাভি থেকে কিন্তু অনেক সুগন্ধি বানানো যায়, যেটা পৃথিবীর বর্তমানে মনে হয় শ্রেষ্ঠতম একটা সুগন্ধি, মানে যে তোমার স্প্রে বানানো হয়, বিশেষ করে পারফিউম, যেটা এই যে কস্তুরী দিয়ে, অনেক দামি এটার, ঠিক আছে, এই যে এই কস্তুরী দিয়ে যেটা বানানো হয়। চুয়া চাবক মানে হচ্ছে তোমার, চাবক মানে হচ্ছে আলতা, চুয়া এক প্রকার তোমার সুগন্ধি দ্রব্য, ঠিক আছে, আর চাবক মানে হচ্ছে আলতা। তো এই যে এই সময় তোমার বিভিন্ন রকমের সুগন্ধি দ্রব্য এগুলো পাওয়া যায়, এগুলো দম্পতি চিত্তের চেতন অনুভব। তো এই যে আলতা, এগুলো এই সুগন্ধি যখন স্ত্রী ব্যবহার করে তখন স্বামীর মনে কী করে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। আবার স্বামী যখন এগুলো ব্যবহার করে তখন স্ত্রীর যে সুগন্ধি দেয় তখন স্ত্রীরও কিন্তু অন্যরকম একটা প্রেম কাজ করে। তো এটা গেল হচ্ছে তোমার শীতকাল, ঠিক আছে। তখন দেখো শীতের সময় কী হয়, শীতের সময় তাড়াতাড়ি সূর্য ডুবে যায়, তারপরে রাতটা তাড়াতাড়ি চলে যায়, মানে মনে হয় যে চোখের পলকে রাত চলে গেছে, এরকম সময় কেটে যায়। তারপরে তোমার এই সময় মানুষ যে বসন্তের সময় যেরকম সুন্দর সুন্দর পোশাক পরিধান করে, এগুলো ভুলে এই সময় মানুষ গরম মানে শীত নিবারণ করার জন্য মানুষ তখন একটার উপরে মানে এই সকল পোশাক ভুলে তখন মোটা মোটা কাপড় পরিধান করে। তারপরে তোমার এই সময় বিভিন্ন রকমের আলতা, সুগন্ধি দ্রব্য এগুলো পাওয়া যায়, আর এই সময়গুলোর কারণে দম্পতির মনে অন্যরকম প্রেম অনুভূত হয়, ঠিক আছে। তারপরে দেখো পাঠ পরিচিতি। কবি আলাওয়াল ঋতুবর্ণন কবিতাটি তার বিখ্যাত কাব্যগ্রন্থ পদ্মাবতীর ঋতুবর্ণন খণ্ড থেকে সংক্ষেপিত আকারে নেওয়া হয়েছে, মানে পদ্মাবতী, ঠিক আছে, এই যে পদ্মাবতী, এটা থেকে ঋতুবর্ণন কবিতাটি নেওয়া হয়েছে। প্রকৃতির বিচিত্র রূপ অভিব্যক্ত হয় আবহাওয়া ও ষড়ঋতুর প্রভাবে। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে যুগে যুগে মানুষ হয়েছে মুগ্ধ হয়েছেন সংবেদনশীল কবিগণ। ঋতু বর্ণনা মধ্যযুগের কাব্যের এক স্বাভাবিক রীতি। তো এখানে বলা হয়েছে যে তোমার প্রকৃতির যে বিচিত্র রূপ রয়েছে, এগুলোর কারণে মানুষের মনে একটা অন্যরকম মানে প্রভাব পড়ে, মানুষ কি হয়, মুগ্ধ হয় এই প্রকৃতির কারণে। তারপরে কবিগণও মুগ্ধ হয়েছেন এগুলোর কারণে। কবি আলাওয়াল এই ঋতু বর্ণনায় প্রকৃতির রূপ বৈচিত্র্যের সাথে মানব মনের সম্পর্ক ও প্রভাব তুলে ধরেছেন। বসন্তের নবীন পত্রপুষ্প, মলয় সমীর মানে দক্ষিণা বাতাস, ভ্রমর গুঞ্জন ও কোকিলের কুহুতান, গ্রীষ্মের প্রচণ্ড তপনের রৌদ্রত্রাস ও ছায়ার গুরুত্ব, বর্ষার মেঘ গর্জন, অবিরল বৃষ্টি জলে স্নাত প্রকৃতি, একটানা দাদুরি শিখি নীরব, তোমার ব্যাং এবং ময়ূরের যে ডাকাডাকি করে, আওয়াজ করে, শব্দ করে, এগুলোর কথা বলা হয়েছে। শরতের নির্মল আকাশ, শরতের সময় যে নির্মল আকাশ থাকে, ফুলের চামর দোলা, যে মানে ফুল এই সময় কী করে, গরুর নেজের মতো করে দোলে বাতাসে। তারপর খঞ্চনের নাচ, এক প্রকার যে পাখি রয়েছে খঞ্চন পাখি, এরাও নাচানাচি করে। শরতের বিদায়, হেমন্তে পুষ্পতুল্য তাম্বুলের সুখ। তো শরৎকাল গেলে আবার হেমন্তকাল আসে, হেমন্তকালে তখন আবার এই যে এক প্রকার পান পাওয়া যায়, পানের খেতে অনেক সুখ লাগে, অনেক ভালো লাগে। শীতের ত্রাসে তরুতে সূর্য ডুবে যাওয়া, শীতের ভয়ে তাড়াতাড়ি সূর্য ডুবে যায় শীতকালে। রজনীতে সুখী দম্পতির চিত্ত সুখ ইত্যাদি চমৎকারভাবে বর্ণিত হয়েছে কবিতাটিতে। মানে এক কথায় এখানে ষড়ঋতুর যে বিভিন্ন রকমের রূপ বৈচিত্র্য, এগুলো এই কবিতাটি দিয়ে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। ষড়ঋতুর বর্ণনার ভিতর দিয়ে কবি বাংলার প্রকৃতির রূপ মাধুরী তুলে ধরেছেন। ষড়ঋতুর বৈচিত্র্য বাংলার নিসর্গ রূপকে যে সমৃদ্ধ করেছে, তাই কাব্যাংশ থেকে স্পষ্টভাবে বোঝা যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে ছিল এই পর্যন্তই। এই কবিতাটি একটু ভালোভাবে যদি পড়ো, এখান থেকে সিকিউগুলো আসার কিন্তু সম্ভাবনা রয়েছে। কবি আলাওয়াল তিনি 17 শতকের একটা কবি ছিলেন, তার এই কবিতাটি দেখেই বোঝা যায় যে তার আসলে কত সুন্দর সুন্দর তিনি কবিতা রচনা করতেন। একটা মানে অন্যরকম একটা কবিতা, ভালো লাগার মতো, পড়তেও ভালো লাগে কিন্তু কবিতাটি।